দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ইনসেপ্টা স্বাস্থ্য সমাচার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি আয়োজন করেছে দি চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন রোগ ও তার প্রতিকার নিয়ে আলোচনা করে থাকি এবং আমাদের সাথে থাকেন দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। তেমনি আজকে আমরা আলোচনা করব ফুসফুসের বিভিন্ন ভ্যাকসিনগুলো নিয়ে। আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডাক্তার এস.এম. আবদুল্লাহ আল মামুন। তিনি সিনিয়র কনসালট্যান্ট, এভারকেয়ার হাসপাতাল। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ফুসফুসের বিভিন্ন সংক্রামক ব্যাধির কি কি ভ্যাকসিন রয়েছে? আমাদের শরীরে আল্লাহ তাআলা অনেকগুলো অর্গান দিয়েছে, যেমন হার্ট, কিডনি, ব্রেন, লিভার, অল আর প্রোটেক্টেড বাই বডি কেস। কিন্তু আমাদের ফুসফুসটা এমনই যে এটা প্রকৃতির সাথে যুক্ত। আমরা যে প্রকৃতিতে বসবাস করি, বায়ুর, সমুদ্রে, এটার মধ্যে অনেক কিছু থাকে, পার্টিকেল সাবস্টেন্স থাকে, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, সব কিছুর মিলে আমরা বসবাস করি এবং এই প্রতিটা মুহূর্তে আমরা শ্বাস নিই এবং শ্বাস ছাড়ি। ফলে প্রকৃতির সাথে একটা নির্মম আমাদের যে যোগাযোগটা এই ফুসফুসের মাধ্যমে, ফলে যে কোনো ক্ষেত্রেই এটা একটা বিভিন্নভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটাকে কিন্তু প্রতিহত করে আমাদেরকে আমরা বাঁচিয়ে রাখতে থাকে। তা না হলে কিন্তু আমাদের খুব আমরা একটা কঠিন অবস্থার মধ্যে পার হতো। কারণ আমাদের শরীরের কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আছে নিজস্ব, সেটা বাহির থেকে যে কোনো জিনিস যখন আমাদের প্রবেশ করে শ্বাসনালীর মাধ্যমে, সেটাকে প্রোটেক্ট করার যে সুন্দর মেকানিজম আমাদের নাকের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছে, যেটা এয়ার কন্ডিশনিং সিস্টেম। আমরা যে বাতাসটা নিই, এটা যাওয়ার পথে এটা ফিল্ট্রেশন হয়, হিউমিডিফিকেশন হয়, ওয়ার্মিং হয়, ডিসইনফেকশন হয়, ফ্রেশ হয়ে শ্বাসনালীতে যায়, আমরা ফাইন। কিন্তু এই মানুষটা যখন দেখা যাবে রাতের বেলা কোনো ঘুমাচ্ছে, নাক বন্ধ হয়ে গেল, মুখ দিয়ে শ্বাস নেয়, তখন যে বাতাসটা মুখ দিয়ে ঢুকে যাবে সেটা কিন্তু বাইপাসিং দ্য নেজাল সিস্টেম, ফলে তখন তার সহজেই ইনফেকশনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই যে ভালনারেবল গ্রুপ তৈরি হয় তখন, যেমন অ্যাজমা, সিওপিডি যাদের আছে, এই ধরনের মানুষগুলো। সেই জন্য আমরা আমাদের রেসপিরেটরি সিস্টেমের ইমিউনিটিটাকে, রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে আমরা বিভিন্নভাবে এটাকে আমরা বুস্ট আপ করতে পারি। তার মধ্যে একটা, যেমন আমরা যদি নাকটাকে খোলা রাখার ব্যবস্থা করি রাতে যে কোনোভাবে, সেটা অ্যালার্জি প্রিভেনশনের মাধ্যমে, সেটা একটা দিক। প্লাস হচ্ছে আমাদের শ্বাসনালীর যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আছে এটাকে আরও বুস্ট আপ করা, এটাকে এনহ্যান্স করা, এবং সেটার জন্য আমরা কতগুলো পদ্ধতি অবলম্বন করি। সেটা হচ্ছে ভ্যাকসিনেশন একটা অন্যতম। তো এই ভ্যাকসিনেশন হচ্ছে এক কথায় আমরা বলতে ট্রেনার অফ দ্য বডি। ভ্যাকসিনকে আমরা একটা ট্রেনার বলতে পারি বা ড্রিলিং বলতে পারি, যে একটা ভ্যাকসিন দেওয়া হয় যে আমার শরীরটাকে ট্রেন করা। তেমনি আমাদের শরীর যে ইমিউন সিস্টেম আছে, সেই ইমিউন সিস্টেমটা কিন্তু আল্লাহ প্রদত্ত একটা ইমিউন সিস্টেম, কিন্তু তাকে যদি আমরা ট্রেন না করি তাহলে কিন্তু সে শত্রুকেও চিনবে না, শত্রুকে মোকাবেলা করতে পারবে না। এই শত্রুগুলোকে চেনানো, শত্রুকে মোকাবেলা করার জন্য যে সিস্টেমগুলো ডেভেলপ করা হচ্ছে সেটা হলো ভ্যাকসিন। তা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে যে ইনফেকশনগুলো সাধারণত হয়ে থাকে সেগুলোকে টার্গেট করেই যে ভ্যাকসিনগুলো তৈরি হয়েছে সেগুলো সাধারণত আমরা ব্যবহার করে থাকি। তার মধ্যে খুব কমন আমরা জানি যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং নিউমোনিয়া ভ্যাকসিন, এই দুটোই আমাদের সবচেয়ে বেশি লাগে। এছাড়া আমরা ফ্রম দ্য বিগিনিং অফ লাইফ যেগুলো আদার্স রেসপিরেটরি, যেমন মিজেলস যে এখন কথা হচ্ছে, এই যে মিজেলস ভ্যাকসিনটা খুব ইম্পর্টেন্ট। এগুলো আমাদের ছোটোবেলা থেকে সেটা শরীরকে ট্রেন আপ করে এবং নির্দিষ্ট সময় এটাকে বুস্ট আপ করার জন্য দিতে হয়। এছাড়া অন্যান্য আদার্স যে ভাইরাসগুলো আছে সেগুলোর জন্য বিভিন্ন ধরনের ভ্যাকসিন আছে। তার কাজে এই ভ্যাকসিনগুলোকে আমরা এক কথায় বলতে পারি ট্রেনার, এবং এই আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আছে সেটাকে এটা বুস্ট আপ করবে, সেটাকে ট্রেন করবে। যখন বাহির থেকে কোনো জীবাণু আমাদের শরীরে ঢোকা যাবে সেগুলোকে প্রতিহত করা। যেহেতু অন্য যে কোনো সিস্টেমের চেয়ে রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে এই জীবাণুগুলোর ঢোকার সম্ভাবনা সবচেয়ে বেশি, কাজেই অন্য সিস্টেমকে প্রতিহত করার জন্য অত প্রয়োজন হয় না। যেমন ইউটিআইয়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেওয়া হয়, কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন হয় আমাদের রেসপিরেশনের বা রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশনটাকে প্রিভেন্ট করার জন্য। এই জন্য আমরা সাধারণত ভ্যাকসিনেশনটাকে খুব গুরুত্বপূর্ণ পার্ট অফ ট্রিটমেন্ট হিসেবে, আমরা পার্ট অফ প্রিভেনশন হিসেবে ধরে থাকি। কোন বয়স গ্রুপকে আমরা সাধারণত ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসি? স্বাভাবিকভাবে দেখা যায় যাদের এনাফ ইমিউনিটি আছে শরীরে, তাদের কিন্তু খুব একটা ভ্যাকসিনেশন প্রয়োজন হয় না, বাট আমরা তাদেরকেও দিতে পারি। কিন্তু যারা ভালনারেবল গ্রুপ, খুব কমনলি যারা 60 অ্যান্ড অ্যাবাভ, সারা ওয়ার্ল্ডে ভালনারেবল বিলো 6 মান্থ অ্যান্ড অ্যাবাভ, 6 মান্থ পর্যন্ত বা 9 মান্থ পর্যন্ত বলা হয় যে মার যে ইমিউনিটি সেটা নিয়ে তারা চলে যেতে পারে। হ্যাঁ, তারপর থেকে এটার প্রয়োজন হয় বাহির থেকে তাদেরকে ইমিউন এনহ্যান্সমেন্টের জন্য। সেই জন্য আমরা 6 মান্থ অ্যান্ড অ্যাবাভ থেকে 5 ইয়ার্স পর্যন্ত যে গ্রুপটা, তাদেরকে আমরা ভ্যাকসিনেশন খুব প্রয়োজন আমরা বোধ করি। কাজে দুটা গ্রুপ, একটা আর্লি গ্রুপ, একটা লেট গ্রুপ, এই দুটা। এবং যাদের
রেসপিরেটরি ডিজিজ আছে, অ্যাজমা সিওপিডি পেশেন্ট, ব্রঙ্কিয়েক্টিসিসের পেশেন্ট, আইএলডি পেশেন্ট, লাং ডিজিজ যাদের আছে এবং রেসপিরেটরি ট্র্যাক্ট এয়ারওয়ে ডিজিজ যাদের আছে, তারা আবার কিন্তু খুব সহজেই রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের সম্মুখীন হতে পারে। কাজে এই মানুষগুলোকে আমরা ভ্যাকসিনেশন আনতে পারি। আর যে মানুষের বয়স এখনও 60 হয় নাই কিন্তু একাধিকবার নিউমোনিয়া হয়ে গেছে, তাদেরকে আমরা এই গ্রুপের আন্ডারে নিয়ে আসতে পারি ভ্যাকসিনেশন। এই মোটামুটি ডায়াবেটিস, কারো কারো ক্ষেত্রে কিডনির সমস্যা রয়েছে, যেটাকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলি। অনেকে আছেন যারা ক্যান্সারের রোগী, কেমোথেরাপি পাচ্ছেন। সেই সকল রোগীদেরকে কেউ আমরা এই ধরনের ভ্যাকসিনেশনের আওতায় আনবো কি? হ্যাঁ, ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট যারা, তাদেরকে আমরা এই যে ভ্যাকসিনেশন দিয়ে তাদের অনেক ক্ষেত্রেই তেমন কোনো একটা উন্নতি করা যায় না, কারণ তারা অলরেডি ইমিউনো কম্প্রোমাইজ। তারপর তাদেরকে দিতে হয় এবং সেটা ইমিউনো এনহ্যান্সমেন্টের জন্যই তাদেরকে দেওয়া প্রয়োজন। কোনো ক্ষেত্রে এই মানুষগুলোর জন্য অ্যাক্টিভ ইমিউনিটি প্রয়োজন হয়, যেমন ইমিউনোগ্লোবুলিন দিতে হয় যখন তারা খুব সিভিয়ার ইনফেকশনের মধ্যে পড়ে। হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অন্যদের ক্ষেত্রে সাধারণত প্রয়োজন হয় না। এই মানুষগুলোর জন্য সেরকম অ্যাক্টিভ ইমিউনিটি বা অ্যান্টিবডি, রেডিমেড অ্যান্টিবডি দেওয়া লাগে। এছাড়া আমরা স্বাভাবিকভাবেই যারা ডায়াবেটিসের পেশেন্ট, ক্রনিক ডিজিজ সিকেডি, এবং সেই পেশেন্টগুলোকে আমরা অবশ্যই ইয়ার আন্ডারে নিয়ে আসবো, আমাদের ইমিউনাইজেশন আন্ডারে নিয়ে আসবো, যেগুলো বিশেষ করে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের জন্য যেগুলো দিই আমরা, নিউমোনিয়া ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এগুলো দিয়ে। কিছুদিন আগেই আমরা দেখতে পেলাম বেশ মিজেলসের একটা আউটব্রেক কিন্তু আমরা দেখলাম। তো সেই মিজেলসের আউটব্রেকের ক্ষেত্রে আমাদের এই ভ্যাকসিনেশনের ভূমিকাটা আপনি কিভাবে দেখছেন? জি, আপনারা জানেন যে আমরা পৃথিবীর প্রতিদিন নতুন নতুন মানুষ আসছে, নতুন শিশুরা জন্ম নিচ্ছে। শিশুরা জন্ম নেওয়ার পরে তখন যে ইমিউনিটি নিয়ে তারা জন্মগ্রহণ করে, সেগুলো এক একটা ক্ষেত্রে এক এক রকম। যেমন আমাদের যেটা মা থেকে যে ইমিউনিটিটা নিয়ে আসে, সেটাতে ওই যে আমাদের 6 মাস থেকে 9 মাস পর্যন্ত তাদের ইমিউন সিস্টেমটা চলে। এরপরে তাদের একটা ভ্যাকসিন দিতে হয়। আবার আমরা নির্দিষ্ট সময় পরে, কয়েক বছর পরে একটা বুস্ট আপ একটা ভ্যাকসিন দিই মিজেলসের ক্ষেত্রে, এবং এটা চলে আসছে সারা পৃথিবীতে, এই নিয়মটা চলে আসে। এবং এর ফলে দেখা যায় ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডোজের পর এটা একটা লাইফ টাইম ইমিউনিটি ডেভেলপ করে যায় মানুষগুলোর। মুশকিল হলো যে যারা ইনফেক্টেড হচ্ছে তারা কিন্তু অন্যদের মধ্যে আবার রোগটা ছড়িয়ে দিচ্ছে। আমরা দেখতে পাই যে 2026-এর এপ্রিলের প্রথমে এসে একটা হঠাৎ করে একটা, আমরা বিভিন্ন হসপিটাল খবর আসে একসাথে 20 জন রোগী একটা হসপিটালে ভর্তি হয়েছে, পরবর্তীতে তার সিমটম হয়ে গেল। এবং এটা ব্যাপারটা ভেরি সারপ্রাইজিং। আমরা তো জানি যে মিজেল শুধু ছোটো বাচ্চাদেরই হয়। ইন মাই হসপিটাল, এভারকেয়ার হসপিটালে আমি যে এখানে আছি, এখানে একটা আমার আন্ডার ভর্তি হলো 23 বা 24 ইয়ার্স একটা গার্ল ভর্তি হলো, ও রেসপিরেটরি সিমটম নিয়ে। ওকে, উই আর ট্রিটিং রেসপিরেটরি সিস্টেমের ট্রিটমেন্ট, আমরা তাকে অ্যান্টিবায়োটিক এবং দিয়ে নেবুলাইজেশনগুলো চলতেছে। হঠাৎ সেকেন্ড আর থার্ড ডেতে বডিতে র্যাশ ডেভেলপ করলো। র্যাশ ডেভেলপ করার পরে আমার যে এসএমও বা আমার রেজিস্ট্রার আমাকে জানালো যে স্যার এরকম হচ্ছে, বাট পেইনলেস। পেশেন্টটা কোনো বুঝতে পারতেছে না, কিন্তু সে নিজেই বুঝতে পারছে না, কিন্তু তাকে যে দেখতেছে পুরো র্যাশ পড়ে গেল। তারপর স্বাভাবিকভাবে আমাদের সাসপিশন, দেন উই কল দ্য ইন্টার্নি ডক্টর, ইন্টারনাল মেডিসিন যারা, ওনারা দেখলেন। দেখার পরে দেহ সাসপিশন অলসো স্ট্রংলি অ্যান্ড গো ফর অ্যান্টিবডি টেস্ট, আইডিসি, আর রিপোর্ট চলে আসলো পজিটিভ। সো আমরা অ্যাডাল্ট কেসও পেলাম, এবং এরপরেও কিন্তু আরও আমরা পেয়েছি। সো এই যে তারা কিন্তু ইনফেক্টেড হচ্ছে চাইল্ডদের থেকে। সো এখন আমাদের এই বাচ্চাদেরকে ইমিউনাইজেশনের আন্ডার নিয়ে আসা এবং আবার নির্দিষ্ট সময় পরে দেওয়া, এবং আমাদের অনেকের হয়তো জানা নাই যে তার দেওয়া আছে কি না, অনেকে কিন্তু কনফার্ম না যাদের দেওয়া হচ্ছে না। কাজেই যাদের এরকম সন্দেহ আছে তারাও কিন্তু এই মিজেলস ভ্যাকসিনটা যে কোনো বয়সে নিয়ে নিতে পারে, তাহলে কিন্তু তার প্রোটেকশনটা বাড়বে। আর যার একবার মিজেলস হয়ে গেছে সেও কিন্তু ওটা দ্বারা সে লাইফ লং একটা ইমিউনিটি পেয়ে গেছে। আমাদের দর্শকদের স্বভাবতই ভিতরে একটি প্রশ্ন জাগবে, অনেকেই কনফিউজ, ছোটবেলায় দিয়েছে কিনা, তারা ভ্যাকসিনটা কিভাবে নেবে? স্বাভাবিকভাবে মনে থাকবে কার মা বাবার তাকে দেওয়া হয়েছে কিনা এটা। হ্যাঁ, সে কাজে মা বাবা যাদের আছে তাদের থেকে তারা যদি মোটামুটি স্যাঙ্গুইন হয় যে তাদের দেওয়া হয়েছে, তাহলে তো দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা সম্ভব না যে এতটা মানুষ, আমাদের এই 18 কোটি মানুষ সবাইকে দিবে। কাজেই যাদের ভালনারেবল গ্রুপ এবং কনফার্ম যে যাদের দেওয়া হয় নাই, তারা এখন এই বয়স পার হয়ে গেলেও এখন দিয়ে নিতে পারে। স্যার, কোভিডের ভ্যাকসিনের সময় একটা বিষয় অনেকের মধ্যে শুরুর দিকে দেখা গিয়েছিল যে ভ্যাকসিন ভীতি ছিল সবার ভিতরে। আবার কোভিড এরা চলে যাওয়ার পর এখন সবারই একটা টেন্ডেন্সি আমরা লক্ষ্য করছি বিভিন্ন সময় হসপিটালগুলোয়, চেম্বারগুলোতে, যে র্যাশ উঠছে বা কোনো অ্যালার্জিক ম্যানিফেস্টেশন হচ্ছে, আমরা দোষটা কোভিড ভ্যাকসিনকে দিচ্ছি। এটা কতটুকু সমীচীন? আমি মনে করি সমীচীন না। এটা বিভিন্ন কারণে র্যাশ হতে পারে। এটা যখন একটা গ্রুপ হয়ে গেল, যখন কোভিডের সময় অনেকে ভ্যাকসিন দিবে না,
এমন গ্রুপও কিন্তু তৈরি হয়েছিল, বিশেষ করে ইউএসএতে, অন্যান্য দেশগুলোতে। এবং যখন আমার এখানে রেসপিরেটরি মেডিসিনে, যেহেতু আমি ওয়ার্কিং রেসপিরেটরি মেডিসিন ফুল টাইম পালমোলজিস্ট, আমার কাছে যে পেশেন্টগুলো আসে প্রত্যেকটা পেশেন্ট কিন্তু আমরা এখন এই 23, 24, 25 সাল পর থেকে আমরা একটা হিস্ট্রি নিই, যখন যাতে কোভিড হয়েছে কিনা, কোভিড ভ্যাকসিন দিয়েছে কিনা। তো মোস্ট অফ দ্য পেশেন্টে আমরা দেখছি যে কোভিড ভ্যাকসিনেটেড অলরেডি। হয়তো দেখা গেলো প্রতি মাসে আমরা 2, 3, 4 জন পেশেন্ট আমরা নোটে পাই যারা ভ্যাকসিন দেয় নাই, জেনে শুনে বুঝাই দেয় নাই, এরকম মানুষও এরকম আছে। হ্যাঁ, তো এমন সেই জন্য কোভিড ভ্যাকসিন নিব না, মেন্টালি সে মোটিভেটেড এমন মানুষের সংখ্যা কম না, অনেকে আছেন, একদম ফেলে দেওয়া যাবে না। এবং তাদের মধ্যে ওইরকম একটা টেন্ডেন্সি থাকে যে কোভিড ভ্যাকসিন দিলে এই হয়, শুধু র্যাশ ওঠায় না, বিভিন্ন ধরনের সিমটমকে তারা অনেকে বলে মেল তাদের ইম্পর্টেন্সি ডেভেলপ করে, এই বিভিন্ন ধরনের সিমটমগুলো তারা বিভিন্নভাবে সিনথেসিস করছে, বা এই ধরনের কথা হলো তারা ইয়েতে পেয়েছে, হয়তো গুগল বা সার্চে পেয়েছে, ফলে অনেকের মধ্যে এটা তৈরি হয়েছে। কিন্তু সেটা অবশ্যই না, কোভিড ভ্যাকসিন যে কত বেশি কার্যকর সেটা আমরা অবশ্যই বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি যে এটা কতটা। তো স্যার আরেকটা জিনিস যেটা জানতে চাইবো, যে এই যে মিজেলসের যে আউটব্রেকটা হলো, এটা তো আসলে আমরা উন্নত বিশ্বেও কিন্তু 2-3 বছর পর বা 4-5 বছর পর পর কিন্তু একটা আউটব্রেক হয়ে থাকে। তবে ভ্যাকসিন যারা নিয়ে থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে সিভিয়ার ডিজিজ বা মারাত্মক ঝুঁকিটা কম থাকে। এইটা কিন্তু আমাদের দর্শকদেরকে হয়তো এনকারেজ করবে ভ্যাকসিনের দিকে। আপনি যদি এই ব্যাপারে আপনার ইনসাইটটা। আমরা কোনো ভ্যাকসিনই বলা হয় না যে 100% তাকে প্রোটেকশন দেবে। ইমিউনিটি ডেভেলপ করার মানে সে দুটো জিনিস, একটা হচ্ছে তার ডিজিজের প্রিভেলেন্সটা কমে যাবে, ডিজিজ হওয়ার প্রবণতা কমে যাবে। সেকেন্ড হচ্ছে যদিও হয় তার সিভিয়ারিটিটা কম হবে, মর্টালিটিটা কম হবে, মরবিডিটিটা কম হবে। এটাই তো যে কোনো ভ্যাকসিনের ক্ষেত্রে এটা। আমরা যে ইনফ্লুয়েঞ্জা বা নিউমোনিয়া ভ্যাকসিন দিচ্ছি, দেওয়ার পরে হয়তো অনেকে প্রশ্ন করেন যে আমি তো ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তারপর আমার কেন হলো। এটা ফ্রিকোয়েন্টলি আমরা পাচ্ছি ইউনাইটেড স্টেটসে, যাদের এখানে কিন্তু 60 অ্যান্ড অ্যাবাভ মানুষ সবাইকে একটা ভ্যাকসিনের আন্ডারে নিয়ে আসা হয়, এটা একদম বাধ্যতামূলক করা এখানে। কিন্তু দেখা গেল তারপরে প্রচুর পেশেন্ট হসপিটালে ভর্তি হচ্ছে। ওখানে একটা পেশেন্ট যদি নিউমোনিয়া নিয়ে হসপিটালে ভর্তি হয়, তাদের পরিসংখ্যান অনুযায়ী মিনিমাম $30,000 সরকার তার পেছনে খরচ হয়, একটা তখন সরকারকে বা ইন্স্যুরেন্স কোম্পানিকে পে করতে হয়। বাট যদি একটা $50 দিয়ে একটা ভ্যাকসিন তাকে করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে টোটাল যে প্রতি বছর যে প্রিভেলেন্সটা, তার 45 to 50% রিডাকশান অফ দ্য কমে আসে নাম্বার অফ ভ্যাকসিনেশন। কাজেই আমরা যে ভ্যাকসিনটা দিই সেটা আমাদেরকে 100% অবশ্যই দেবে না আমরা, বাট আমি যদি এফেক্টেড হই, আমার যদি ডিজিজটা হয়, দেখা যাবে সিভিয়ারিটিটা আমার কম হলো। কারণ আমি বুঝতে পারবো না যে আমার নিউমোনিয়া হলো, আমি ট্রিটমেন্ট নিলাম, ভালো হয়ে গেলাম, কিন্তু এই নিউমোনিয়াটা যদি আমার ভ্যাকসিন না দেওয়া থাকতো তাহলে আরও সিভিয়ার হতে পারতো, তখন আমাকে হসপিটালে যেতে হতে পারতো। দেখা গেলো নিউমোনিয়া উইথ সেপসিস, ভেরি কমন আমাদের হসপিটালে প্রতিদিন, আমাদের কর্পোরেট হসপিটালে আসতেছে ইমার্জেন্সিতে নিউমোনিয়া উইথ সেপসিস, এবং তারপরে কনসিকুয়েন্সগুলো যে ভয়াবহ, তাকে মেকানিক্যাল ভেন্টিলেশনে চলে যেতে হচ্ছে, লাইফ সাপোর্টের ট্রাক্সটমি করে একটা পর্যায়ে দেখা গেলো সে পুরো লাইফটাই তার বেঁচে থাকলো, কিন্তু পরে লাইফটা অনেক দুর্বিষহ হয়ে গেল। সো এই যে সিভিয়ারিটিটা ডিজিজটা হয়ে গেলো, এই আমরা সেম কোভিডের সময় দেখেছি যে পেশেন্টগুলো, আমরা প্রতি পেশেন্টকে যখন আমরা কোভিডের জিজ্ঞাসা করি, কোভিড হয়েছে, হ্যাঁ, কোথায় ছিলেন, হসপিটালে না বাসায়, বাসায় ধরে নিই যে তার সিভিয়ারিটি তেমন হয় না, হসপিটালে আসলাম, জি হসপিটালে ভর্তি হয়েছিলাম। তো হসপিটাল কোথায় ছিল, ক্যাবিনে ছিল, এসডিউতে ছিল না আইসিউতে ছিল, যে স্যার না আমি ক্যাবিনে ছিলাম, অক্সিজেনও লাগে না, লেস সিভিয়ার। এসডিউতে ছিল বা আইসিউতে ছিল, ইন্টিউবেটেড ছিল, তার সিভিয়ারিটি কেমন ছিল সেটা আমরা নির্ধারণ করতে পারি শুধু তার গল্প শোনাই, যারা কোভিড থেকে সার্ভাইভ করে বেঁচে আসছে। কাজে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সিভিয়ারিটি হয়েছে, হ্যাঁ। এবং পরবর্তীতে দেখা গেল যখন যাদের ভ্যাকসিনেশনের পরে 2021 সালে ভ্যাকসিনেশনের পরে যে পেশেন্টগুলো আসছে, সিভিয়ারিটিটা কমতে থাকছে, আমাদের হসপিটাল অ্যাডমিশনের সংখ্যা কমছে, আইসিইউ অ্যাডমিশনের সংখ্যা কমছে। সো এটা দিয়ে আমরা বুঝতে পারি যে আমরা ভ্যাকসিনটা অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু সেটা আমাকে কখনোই ফুল টাইম ইমিউনিটি দেবে না, এবং যদি আমরা রোগাক্রান্ত হই আমাদের সিভিয়ারিটিটা কম হবে। যেসব পেশেন্টদের অ্যাজমা কন্ট্রোল কম হচ্ছে বা রিপিটেডলি অ্যাটাক হচ্ছে, সিওপিডি কয়দিন পর পর আক্রান্ত হচ্ছে, সেই সকল রোগীদের ভ্যাকসিন দেওয়ার পর কিন্তু অনেকেরই সিমটম বা বারবার আক্রান্ত হওয়ার বা বারবার এক্সাজারভেশন হওয়ার প্রবণতা কমে এসেছে। সেই ক্ষেত্রে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা? এটা তো খুব কমনলি, যেটা আমরা থিওরিটিক্যালি বলি, প্র্যাকটিক্যালি বলি, সবগুলো বলে থাকি যে অ্যাজমা পেশেন্ট মানে হচ্ছে 95% ক্ষেত্রে যে অ্যাটোপিক অ্যালার্জি, এবং তাদের অ্যালার্জি প্রিপন্ডারেন্স মানে হাইপার রেসপন্সিভনেস অফ দ্য ইয়ারওয়ে, শ্বাসনালীর সংবেদনশীলতা, তার নাক, চোখ, ত্বক, শ্বাসনালী সংবেদনশীল, এবং স্নিজিং ইজ দ্য কমন প্র্যাকটিস। এই পেশেন্টগুলো রাতে ঘুমানোর সময় নাক বন্ধ থাকে, যখন বাংলাদেশে ঘরে ঘুমায়। এই পেশেন্টটা যদি আমেরিকা, কানাডা, ইউরোপে থাকতো, পার্থক্য কী হতো? ওখানে ফ্যান বেসি লাগে না, আমাদের দেশে 11 মাসে ফ্যান বেসি লাগে।
যখন আমরা একটা রুমে ঘুমাই, ফ্যান বেশি ঘুরতে থাকে, তো যে বাতাসটা পার্কুলেশন হয়, এই বাতাসের ঠান্ডার কারণে নয়, বাতাসের মধ্যে মাইটসগুলো ঘুরতে থাকে। এই মাইটসগুলো রাতে আমাদের নাকে যায়। হাজব্যান্ড ওয়াইফ ঘুমাচ্ছে, একজনের অ্যাজমা আছে, একজনের অ্যাজমা নেই, মানে সে ফ্যামিলিয়ালি অ্যাজমা ঠিক, আর একজন না, দুজনেই নাকে গেল মাইটসগুলো, একজনের নাক বন্ধ হবে আর একজনের নাক বন্ধ হবে না। তো যার নাক বন্ধ হলো তখন সে বাকি 6 ঘন্টার মধ্যে 4 ঘন্টায় মাউথ ব্রিদিং করলো, এবং মাউথ ব্রিদিং করা মানেই তার শ্বাসনালীতে ইনফেকশনের মাত্রাটা অনেক বেড়ে যাবে। কাজেই সে ভালনারেবল টু রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। সো তার ক্ষেত্রে আমরা ভ্যাকসিনেশন দেবো, যেহেতু সে একটা ভালনারেবল গ্রুপের মধ্যে পড়তেছে, অ্যাজমা পেশেন্টটা সে ভালনারেবল গ্রুপের মধ্যে পড়তেছে। আর সিওপিডি তো বাই ডিফিনিশন দে আর ভালনারেবল। সো অ্যাজমা অ্যান্ড সিওপিডি বোথ টাইপ অফ পেশেন্টকে আমরা যদি ভ্যাকসিনেশনের আন্ডারে নিয়ে আসি, তার অ্যাকিউট এক্সাজারেশন, তার মর্টালিটি, মরবিডিটি সবই কমে আসবে। একদম শুরুতে স্যার আলোচনার আপনি যে দুটো ভ্যাকসিনের কথা বিশেষ করে উল্লেখ করছিলেন, আমরা বক্ষব্যাধি প্র্যাকটিস খুব বেশি করে থাকি, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং নিউমোকক্কাল ভ্যাকসিন বা নিউমোনিয়া ভ্যাকসিন আমরা যেটা দিই। তো এটার টাইমিংয়ের ব্যাপারে অনেক সময় অনেক রোগীরা আসে, আমরা কখন ভ্যাকসিনের নিউমোনিয়া ভ্যাকসিনের কথা বলি। নিউমোনিয়াতে 2 ধরনের ভ্যাকসিন পাওয়া যায়, একটা হচ্ছে কনজুগেট ভ্যাকসিন আর একটা পলিস্যাকারাইড। তো কনজুগেট যে ভ্যাকসিনগুলো, এগুলোর একটা হলো যে ছোটো বাচ্চাদেরকেও দেওয়া যায়। হ্যাঁ, পলিস্যাকারাইডগুলো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে না, পারমিটেড না। ছোটো বাচ্চাদের 6 মাস অ্যান্ড অ্যাবাভ থেকে আমরা 12 বছর পর্যন্ত এই ইয়েগুলো দিতে পারি, কনজুগেট ভ্যাকসিনগুলো। তো কনজুগেট ভ্যাকসিনগুলোটা কি, কনজুগেট ভ্যাকসিনটা এমনভাবে এটাকে প্রোগ্রাম করা যে এটার এগেনস্টে বডির একটা যেমন লাইফ টাইম একটা ইমিউনিটি ডেভেলপ করে। যেমন যেমন আমাদের ওই যে সেনাবাহিনীর মতো, যাদের যেমন ওই যে ভাটিয়ারিতে 2 বছর ট্রেনিং করলে ওইটাই ট্রেনিংটা সারা বছরের জন্য, কিন্তু অন্য ট্রেনিং আমার লাগে। তো এটা হলো এরকম, কনজুগেট ভ্যাকসিনটা তাকে সারা বছরের জন্য একটা ইমিউনিটি, কিন্তু এরপরেও তাকে আবার কিন্তু আমরা পলিস্যাকারাইড ভ্যাকসিনটা দিতে পারি। পলিস্যাকারাইড ভ্যাকসিনটা কী করতেছে, একবারে 23 স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ার যে 23 স্ট্রেইন, এটার এগেনস্টে একটা ইমিউনিটি ডেভেলপ করে। হ্যাঁ, সেই জন্য আমরা ওইটাও তাকে দিতে পারি। তাহলে যাকে আমরা একটা কনজুগেট ভ্যাকসিন দিলাম একবার ওয়ান টাইমের জন্য, তাকে আর ওটা দেওয়ার দরকার নেই, আমরা তাকে একটা পলিস্যাকারাইড ভ্যাকসিন দিতে পারি। অথবা কনজুগেট ভ্যাকসিন কেউ যদি নাও নেয়, পলিস্যাকারাইড ভ্যাকসিন যেটা আছে যে নিউমোভ্যাক্স 23 বা এরকম যেগুলো আছে, সেগুলোকে আমরা প্রতি 5 বছর পর যদি আমরা দিয়ে যাই, তাহলে এটা তার একটা ওয়েল প্রোটেকশন হবে। আর কতগুলো যেমন আছে, যেমন আমাদের ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন তো মূলত আমাদের 2টা গ্রুপ, ইনফ্লুয়েঞ্জা এ এবং ইনফ্লুয়েঞ্জা বি, তারপর এ আবার 2টা টাইপ, বি 2টা টাইপ, 4টা টাইপকে কিন্তু তারা কাভার দেয়। কিন্তু এই ভ্যাকসিনে, এই ইনফ্লুয়েঞ্জার, এটার ইমিউনিটি বেশি দিন থাকে না, খুব শর্ট টাইম, কয়েক মাসের মধ্যে এটা দেখা যাচ্ছে এটা কমে আসতেছে। ফলে কোনো দেশে বছরে 2বার দেওয়ার রিকমেন্ডেশন আছে, আমরা সাধারণত আমাদের দেশে একবারে দিই। এবং এটা দেওয়ার কথা বলা হচ্ছে যেটা পিক সিজনের ঠিক আগে দিতে বলা হয়। বাংলাদেশে এবং ইউএসএ পিক সিজনটা একটু ডিফার করে। আমাদের দেশে সাধারণত মনসুনকে আমরা পিক সিজন ধরি, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই টাইমটা। তার জন্য আমরা মে মাস ইজ দ্য বেস্ট টাইম। আর ইউএসএতে সাধারণত পিক টাইম ফেব্রুয়ারিতে হয়, জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়, ওরা সাধারণত ডিসেম্বরের দিকে দেয়। হ্যাঁ, কাজে পিক টাইমের আগে যদি আমরা দিই, এটা কভার করবে। আর কতগুলো ভাইরাস, যেমন এরপরে যেমন রেসপিরেটরি সিনসিটাইল ভাইরাস, তারপরে রাইনো ভাইরাস, হ্যাঁ, এই সমস্ত ভাইরাসকেও কভার করার জন্য আরেকটা ভ্যাকসিনও এখন অ্যাভেলেবল ওরাল ফর্মে, সেটা আবার এইগুলোকে কভার করে। কাজে আমরা যদি একটা 360 ডিগ্রি কাভারেজ দিতে চাই, তাহলে একটা পেশেন্টকে আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেবো, নিউমোনিয়া ভ্যাকসিন যেটা আমরা 5 ইয়ার্স অথবা কনজুগেট এটা দিয়ে দিলাম, আর একটা ওরাল ভ্যাকসিন প্রতি বছর একটা খাওয়ানোর আছে, যেটা অন্যগুলোকে কাভার দেয়। এইগুলো দিয়ে আমরা আমরা অপেক্ষাকৃত বডির ইমিউন সিস্টেমকে, বডির সেনাবাহিনীকে অনেক বেশি বুস্ট আপ করতে পারি। একদম শেষের দিকে আছি, জাস্ট জানতে চাইবো যে ভ্যাকসিন নিয়ে একটা ভীতি আছে সবার ভিতরে। এক কথায় জানতে চাইবো যে আমরা কি ভ্যাকসিন নেওয়াটাকে ভীতিকর মনে করব কিনা, বা ভ্যাকসিনটা কতটুকু বিপজ্জনক বা কতটুকু উপকারী। ভ্যাকসিন সবারই, যে মানুষকে দেওয়ার জন্য একটা দিন দিল, সেদিন একটা জ্বর আসলো, এটা ভালো। এটা এই কারণে ভালো যে এটা তার যে এটা ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করতেছে, সেটার একটা প্রমাণ থাকে। এবং এটা খুব শর্টলি, এটা হয়তো একদিনের বেশি আর আসে না, একটা প্যারাসিটামল খেলে সে জ্বরটা চলে যায়। এবং এটা মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা এই জিনিসটা পেয়ে থাকি। কোনো ক্ষেত্রে দেখা গেল যে একটা পেশেন্ট তার ইনফেকশন অলরেডি আছে, বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট ঠিকমতো করা হয় না, এই সমস্ত পেশেন্টকে ভ্যাকসিন দেওয়ার পরে কিছু রিয়াক্টিভ চেঞ্জ হয় ইমিউনোমডুলেশনের ক্ষেত্রে, এবং তাহলে রিয়াক্টিভ চেঞ্জগুলো আসে, জ্বর দীর্ঘস্থায়ী হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এইগুলো একটা অবস্থা হতে পারে। সো আমরা সাধারণত যেমন একটা পেশেন্ট অ্যাক্টিভ ইনফেকশন থাকা অবস্থায় কিন্তু ভ্যাকসিনেশন দেই না। শোন, অ্যাক্টিভ ইনফেকশন করে এবং তার কিছু অ্যাসেসমেন্ট করে, যদি যেমন তার একটা অ্যাকিউট অ্যাজমা আছে, তখনও দিই না। সিওপিডি অ্যাকিউট এক্সাজারেশন আছে, তখনও দিই না। কারণ এই জিনিসগুলোকে যদি আমরা অ্যাসেস করে সঠিকভাবে দিই, তাদের সাধারণত কোনো অসুবিধা হবে না আশা করা যায়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য।
প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম আমরা ভ্যাকসিন দিয়ে কিভাবে সংক্রামক রোগগুলো প্রতিরোধ করতে পারি। স্যার যেমনটি বলছিলেন, ভ্যাকসিন অবশ্যই আমাদেরকে সংক্রামক ব্যাধি থেকে নিরাপত্তা প্রদান করে। আমরা সবাই ভ্যাকসিন নেওয়াতে উদ্বুদ্ধ হব, তবে অবশ্যই সেটা চিকিৎসকের পরামর্শ ব্যতিরেকে নয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই কামনা জানিয়ে আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার অগ্রিম আমন্ত্রণ।